সবাইকে স্বাগত স্পোর্টস মেলের পর্দায়। সাথে আছে আমি মোহাম্মদ রাজন এবং আমার সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম। মাজহার ভাই, বাংলাদেশ টিম তো প্রায় ব্যর্থ হয়ে বলা যায় দেশে চলে আসলো। আমরা দেখলাম যে শ্রীলঙ্কার কোচ সিলভারউড পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু ব্যর্থতার পরও হাতুড়ি সিংহে বা তাদের কোনো খোঁজখবর থাকে না, পদত্যাগের কোনো বালাই নেই। আপনি কি মনে করেন? না, দেখুন, এটা অন্য দেশগুলোতে হয়, শুধুমাত্র শ্রীলঙ্কা না, অনেক বড় বড় দেশেও এটা হয়। এটা সংস্কৃতি আছে, কারণ হয়তো বা দেখছেন যে তাদের দিয়ে হচ্ছে না বা হয়নি প্রুভেন। কিন্তু বাংলাদেশেও এটা আবার বাংলাদেশ সবসময় হয় যে আপনার খারাপ হলো কিন্তু তারপরেও কেউ কখনো পদত্যাগ করে না বা সরে যায় না। এটা আপনি যদি ক্রিকেটার বলেন, কোচিং স্টাফ বলেন, টিম ম্যানেজমেন্টের কাউকে বলেন অথবা বোর্ডের বলেন, কেউ কিন্তু এই দায়ভারটা নেয় না বা সরে যায় না। এটা শুধুমাত্র ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশেই এই কালচারটা আছে, আপনি সেটা যে কোনো পর্যায়ে বলেন না কেন। এটা হওয়া যে খুব জরুরি তেমনটাও নয়, আবার এটাও ঠিক যে হয় কিছু কিছু ক্ষেত্রে এটা জরুরি যে হয়তো চাকরি দিয়ে হচ্ছে না, তার জায়গা থেকে সরে যাওয়া উচিত। সেটা হয়তো আপনি সাবেক ক্রিকেটার বা যারা এখন আমাদের টিমে নেই, সিনিয়র অনেকেই আছে, তারা হয়তো আগে অবসর নিলে ভালো করতো, আগে সরে গেলে ভালো করতো, সেটা করেনি। এটা আসলে ব্যাখ্যা করাটা কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে। তারপরে বলবো যে বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোচিং স্টাফে কাকে দরকার কাকে দরকার না, বা এখন তো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যে কাকে দিয়ে কি হবে। আপনি দেখেন, আমার কিছু বিষয় খুবই খুবই আমি সারপ্রাইজ হয়েছি সিদ্ধান্তে। যেমন শেষ ম্যাচে কেন অ্যাপ্রোচ করলাম না আমরা জয়ের জন্য, এখানে তো অবশ্যই কোচিং স্টাফের দায় অবশ্যই আছে। সেখানে হাতুরু সিংহে ছিলেন, যে তিনটে উইকেট যাওয়ার পর আমরা জয়ের জন্য খেলবো না। আচ্ছা, শান্ত মানে বললো যে 3 উইকেট যাওয়ার পর দল সুপার হিটে সেমিফাইনালে যাওয়ার মিশন থেকে চলে এসেছে, তারা ম্যাচটা জিততে চেয়েছে। এই ডিসিশনটা কতটুকু মানে ঠিকঠাক ছিল আর কি? না, আমি ওটাই বলছিলাম যে এই সিদ্ধান্ত শান্তর একার না। শান্ত অবশ্যই কথা বলেছেন, সেখানে সাকিব ছিলেন, সেখানে হাতুরু সিংহে ছিলেন, সেখানে কোচিং স্টাফের অনেকে ছিলেন। এটা তো হঠাৎ করে হয় না, বা শান্ত একাই সিদ্ধান্ত নেন না। তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এই সিদ্ধান্তগুলো খুবই প্যাথেটিক ছিল যে কেন জয়ের জন্য খেলবো না 12 ওভারে, কেন আমরা সম্মুখে এই ম্যাচে খেলাবো, কেন আমরা আগের ম্যাচে আমরা মাত্র 2জন পেসার নিয়ে খেললাম। এই সিদ্ধান্তগুলোকে আপনাকে চেঞ্জ করে দিবে, আপনার মাইন্ডটাকে তখনই ক্লিয়ার করে দেবে তাকে আমি রাখবো কিনা কোচকে। আপনি হয়তো পারফরমেন্স ভালো হতেই পারে, খারাপ হতেই পারে, আপনার পাকিস্তান ফার্স্ট রাউন্ডে বাদ যেতেই পারে, নিউজিল্যান্ড ফার্স্ট রাউন্ডে বাদ যেতেই পারে, কিন্তু প্রসেসটা ঠিক আছে কিনা, আমাদের থিঙ্কিং ঠিক আছে কিনা। আপনি যখন দেখছেন যে এই কাজগুলো হচ্ছে, তার মানে অবশ্যই এখানে থিঙ্কিং সমস্যা আছে। থিঙ্কিংটা কারা করে সেখানে বের করতে হবে। সেখানে অবশ্যই হাতুড়ি সিংয়ের অবশ্যই হাত আছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপের পর পদত্যাগ করুক আর না করুক, আমার মনে হয় না যে হাতুড়ি সিংহকে বা কোচিং হিসাবে আরও 2-1জনকে রাখা ঠিক হবে। আমার একেবারেই ব্যক্তিগত মতামত, এবং বোর্ডেরও অনেকেই হয়তো সেই চিন্তা করছে। আমি যাদের সাথে কথা বলেছি, যাদের সাথে আমি নিউজ করার চেষ্টা করেছি, অনেকেই এখন হাতুড়ি সিংহকে চান না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাকে। সাথে ক্রিকেটারদের মধ্যে অনেক সিনিয়ররা এখন তাকে চান না। তবে যেটা বলছেন যে পদত্যাগের রেস ধরে যে অন্য দেশে যেটা হচ্ছে বাংলাদেশে পদত্যাগ করবে, তা নয়। এখন সিদ্ধান্ত নেওয়া উচিত যে কাকে কাকে সরিয়ে দেওয়া হবে। আচ্ছা, সাকিব আল হাসান এই বিশ্বকাপে নিজেকে একদমই মেলে ধরতে পারেননি। সাকিব আল হাসান বলেছিলেন যে যখন তিনি ড্রাইভিং সিটে থাকবেন না তখন অবসর নিয়ে নেবেন। এই বিশ্বকাপে তো তুমি ড্রাইভিং সিটে ছিলেনই না, তো কি মনে হয় সাকিব কি অবসরে যাবেন বা যাওয়া উচিত? যাওয়া তো উচিত আমার মনে হয় এখন, মানে অবসর না হোক, কিছুদিন রেস্ট হোক, অথবা নিজেকে ফিরে পাওয়ার জন্য স্ট্রাগল করা হোক বা কাজ করা হোক, সেটা অবশ্যই দরকার। আপনি টি-20-তে সাকিবের চোখের সমস্যা এখনও আছে, এটা সাকিব বলুক আর কোচিং স্টাফ থেকে বা মেডিকেল টিম থেকে বলা হোক আর না হোক, চোখের সমস্যা হচ্ছে, এটা নিশ্চিতভাবেই নিশ্চিত, একেবারে নিশ্চিত। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি বলেন যে তার পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে সবশেষ 3 ওয়ার্ল্ড কাপে তার এভারেজ হচ্ছে 16, মানে পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস আর মনে হয় কোনো একটা দল, ছোট দল ছাড়া বড় কোনো দলের এগেনস্টে 25 রানের উপরে ইনিংস নেই। এটা তো অনেক অনেক বেশি আপনার মানে ভয়ের বিষয়, অরিড হওয়ার বিষয় যে তার এতগুলো ম্যাচ খেলেছেন, গত 3টে ওয়ার্ল্ড কাপ খেলেছেন, সেখানে 16 তার গড়, এবং তার স্ট্রাইক রেটটা 95, এবং সেখানে আপনার মানে বড় দলের বিপক্ষে 25-এর উপরে ইনিংস নেই। এটা তো অবশ্যই একটা ভয়ঙ্কর স্ট্যাট। তো সেখানে মনে হচ্ছে এমনটা নয় যে একটা ওয়ার্ল্ড কাপ, 3টে ওয়ার্ল্ড কাপ, তার মানে তার পারফরমেন্স ধারাবাহিকভাবেই খারাপ হতে শুরু করেছে। বোলিংটাও আপনি দেখেন, বড় দলের এগেনস্টে সাকিবের বোলিংটা প্রেডিক্টেড হয়ে গেছে। আপনি রোহিত শর্মা বলে 6 হাঁকাচ্ছে,
জুনিয়ররা পারে না বা অন্য দলেরা পারে না, কারণ হচ্ছে তারা সাকিবের যে মেধাটা, যে স্লোয়ার বা তার বোলিং ভেরিয়েশন, সেটা রিড করতে পারে না। ঘানা হোক, নেদারল্যান্ডস হোক, কিন্তু তার বড় দল অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, তারা কিন্তু সাকিবকে প্রেডিক্ট করে ফেলেছে। তো সেক্ষেত্রে বলবো যে সাকিবের বয়স 37 হয়ে গেছে, এখন সিদ্ধান্ত নিতেই পারেন কম খেলা অথবা একটা ফর্মেট দুটো ফর্মেট থেকে অবসর নেওয়া। কিন্তু সাকিবের যে অ্যাটিটিউড দেখলাম তাতে মনে হয় না নেবেন। আর যদি না নেয় তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বড় একটা ভাবনার কারণ হয়ে দাঁড়াবে। যেটা হয়েছে মাশরাফির সাথে, যেটা হয়েছে তামিমের সাথে, অনেক ঝামেলা হয়েছে। কারণ আপনি চাইলেই সাকিবকে বাদ দিতে পারেন না। তার ফেস ভ্যালু, তার আইকনিক অ্যাটিটিউড বা বাংলাদেশের আইকন খারাপ করলেও বাদ দিলেও কোশ্চেন হবে, অনেক বেশি কোশ্চেন হবে। এই জন্যই কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। এখন সাকিবেরই বোঝা উচিত যে তার কোথায় থামতে হবে। টপ অর্ডারে বাংলাদেশ দল মানে চরমভাবে ব্যর্থ হয়েছেন। সুপার এইটে উঠায় বলা যায় যে বলা যায় না, বোলিং লাইন আপে নিয়ে এসেছেন। আর টপ অর্ডারে যে শান্ত, লিটন দাস, তানজিদ, তাদের পারফরমেন্সটা কিভাবে মূল্যায়ন করবেন? শান্ত নিজেই মানে ব্যর্থ ছিলেন, সেই জায়গায় তিনি অধিনায়ক, দলটাকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন? নেতৃত্ব যখন জিতেছে কথা হয়নি, বাট নেতৃত্ব তো ঘাটতি ছিলই। সেটা হঠাৎ করে হবে তা নয়। যদি শান্ত ব্যর্থ হন অ্যাজ এ ক্যাপ্টেন, আমি খুব বেশি দোষ দিব না, কারণ নতুন ক্যাপ্টেন, সময় লাগবে। সেটা সাকিব অনেকবার করেছেন, 9 সালে ক্যাপ্টেন হয়েছেন, মাশরাফি প্রথমবার ক্যাপ্টেন হয়েছেন, সময় লেগেছে, ভালো টিম পেয়েছিলেন। শান্ত যে ক্যাপ্টেন হয়ে ফল এনে দেবে তা নয়। ক্যাপ্টেন শান্তকে আমি দোষ দিব না, বাট ব্যাটসম্যান শান্তকে আমি অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবো, কারণ অ্যাপ্রোচটা ছিল না। আবারও ব্যর্থ হতে পারেন, বিরাট কোহলি খারাপ সময় যেতে পারে, যাচ্ছে, কিন্তু অ্যাপ্রোচটা কেন টি-20 সুলভ হবে না? অ্যাপ্রোচটা কেন আপনার ওয়ার্ল্ড কাপ সুলভ হবে না? শান্ত 7 বলে 0, 5 বলে 0 করে পরে রান ওপেন করছেন, মানে রানের খাতা খুলছেন। এটা কেন হবে? প্রথম বলে আপনি 4 হাঁকাবেন, 2 বল পর তৃতীয় বলে আপনি 4 হাঁকাবেন, সেই অ্যাপ্রোচটা নেই। জুনিয়র তামিমের কথা বলেন, হতাশ করেছেন। সৌম্যর কথা বলেন, হতাশ করেছেন। যদি সৌম্য ফার্স্ট ম্যাচ খেলেছেন, লাস্ট ম্যাচ খেলেছেন, মাঝখানে খেলেননি। আমি যেটা আশা করছিলাম হয়তো অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার এগেনস্টে খেলানো হবে, আফগান এগেনস্টে খেলানো হবে না, টেকনিক যেটা বলে ওর উল্টা, এখানে আসলে ঠিকমতো খেলানো হয়নি। বাট কোনো ব্যাটসম্যান একমাত্র হৃদয় ছাড়া কোনো ব্যাটসম্যানই ভালো অ্যাপ্রোচ করতে পারেনি। আমি হৃদয়ের কথা বলবো, হৃদয় একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা টি-20 বুঝে বা টি-20 উইকেট যেমন হোক, সিচুয়েশন যেমন হোক, রান করতে হবে সেই চেষ্টাটা করেছে। আর বাকিদের অবশ্যই হতাশ এবং বড় কনসার্ন। আমি জানি সামনে যে মিটিংটা আছে এটা অবশ্যই আর বড় কিছু সিদ্ধান্ত হবে। আর টি-20 ফরম্যাটটাতে বাংলাদেশ মোটামুটি কখনো ভালো করতে পারেই না। তো বোর্ডও কি ওই রকম চিন্তা ভাবনা করতে পারছে যে টি-20তে কিভাবে আগালে ভালো করা যাবে? মানে বোর্ডের চিন্তা ভাবনাটা কি মানে আপডেটের দিকে আছে কিনা? দেখুন, আমার মনে হয় না যে বোর্ড একেবারে যে শূন্যর কোটায় আছে, মানে চেষ্টা করার তা নয়। বোর্ড কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে, বোর্ড বিপিএল হোক, তারপরে হচ্ছে আবার প্র্যাকটিস হোক, প্র্যাকটিস ম্যাচ হোক, জিম্বাবুয়েকে নিয়ে আসা হোক, চেষ্টা করেছে। আপনাকে জিম্বাবুয়েকে নিয়ে আসলেন, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আপনার অ্যাপ্রোচটা হলো খারাপ। এটা তো বোর্ডের দোষ নেই। আর বোর্ডের দোষ দিতে পারেন যে আপনার পাইপলাইনে কি হচ্ছে, আপনি হয়তো বা স্কুল ক্রিকেট হচ্ছে না, আপনি হয়তো বা কোনো লিগ হচ্ছে না, কেন একটা আলাদা টি-20 লিগ হলো না, এই বিষয় নিয়ে কোশ্চেন তুলতে পারে। কিন্তু এই ন্যাশনাল টিমকে তৈরি করার জন্য বোর্ড যথেষ্ট করেছে। জিম্বাবুয়ের এগেনস্টে খেলানো হোক, আমেরিকা এগেনস্টে খেলানো হোক, প্রস্তুতি ম্যাচ ছিল ওখানে, দলকে গোছানো, সময় দেওয়া, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, তাদেরকে এনিথিং, এটা করেছে। এটা অবশ্যই কোশ্চেন। আমি বলবো ক্রিকেটারদের অ্যাপ্রোচ তো আর মাঠে গিয়ে চেঞ্জ করতে পারে না কর্মকর্তারা। আমার মনে হয় বোর্ড যদি যে কাজটা করতে পারে যে হ্যাঁ, আরও একটা টি-20 লিগ যেটা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এক নতুন লিগ শুরু হবে, সেটা হচ্ছে ন্যাশনাল টিম প্লেয়াররা খেলবে, ডোমেস্টিকেরা খেলবে, এটা ভালো। সাথে এরকম যে লিগ বাড়ানো যায়, ম্যাচ বাড়ানো যায়, সাথে হচ্ছে আপনার স্কুল ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেটগুলো বা হচ্ছে জেলা পর্যায়ে ক্রিকেটগুলোকে স্ট্রং করতে পারে। এটা সময়ের ব্যাপার, বাট এটা স্ট্রং করতে হবে, তাছাড়া উপায় নেই। আর হচ্ছে টি-20কে নিয়ে আলাদা করে চিন্তা করা। টি-20-র জন্য আমার একটা ব্যাঞ্চ অফ ক্রিকেটার তৈরি দরকার। তারপর হচ্ছে আবার ওই স্ট্রাকচারটা আলাদা হবে, হিটিং হোক, মানসিকভাবে তাদেরকে ফ্রি রাখা হোক, সেটা আলাদাভাবে তৈরি করা। টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট ইস সামথিং এলস, ওটা আলাদাভাবে, যেটা আমরা স্ট্রং আছি হয়তো টেস্ট ক্রিকেটে কাজ করতে পারবো। বাট যেটা ন্যাশনাল টিম, যেটা এখানে বোর্ড আমার মনে হয় যথেষ্টই করেছে। বাট যেটা পাইপলাইনের কথা বললাম, সেটা আরও পরিকল্পনা দরকার আছে। মাজুল ভাই, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন। আমাদের বোলিং লাইনআপে যে দুইজন বোলিং উঠে এসেছেন, সাকিব এবং রিশাদ, দুর্দান্ত খেলেছেন বলা যায়, একদম দুর্দান্ত। টপ 5 উইকেট টেকারের মধ্যে বিশ্বকাপে এখন পর্যন্ত রিশাদ রয়েছেন। এই দুইজন বোলারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং সেই সাথে আমাদের আমাদের বর্তমান একাদশে শরীফুল ইসলামকে অন্যতম বোলার বলা যায় টি-20তেও। শরীফুলকে আমরা একটা ম্যাচও দিতে পারলাম না। এই 3জন বোলারকে নিয়ে আপনার মূল্যায়নটা কিভাবে হবে? প্রথমত শরীফুল
শরীফুলের স্কিল, তার পারফরমেন্স, ন্যাশনাল টিমে তার নিবেদন নিয়ে প্রশ্ন নেই। ওয়ান অফ দ্য বেস্ট বোলার বাংলাদেশের এক। আরটা হচ্ছে ওকে খেলানো হয়নি, আই থিঙ্ক তার ইনজুরি কনসার্নটা ছিলই, কারণ যে ইনজুরিটা হয়েছিল সেই ইনজুরি থেকে উঠতে মিনিমাম 4 সপ্তাহ সময় লাগে। তার মানে 4 সপ্তাহ 3 সপ্তাহ লাগবেই, আপনার ধরেন 20-24 দিন তো লাগবে। তার মানে ও যদি ইনজুরি হয়েছে সেখান থেকে ফুললি হয়তো রিকভার করেনি। আপনি চাইলে একটা কেটে গেল, আপনি হয়তো প্রেডিক্ট করা হচ্ছে যে এই কাটাটা তার 10 দিনের মধ্যে শুকিয়ে যাবে, শুকানোর পর হয়তো বা 12 দিনের মধ্যে সে প্র্যাকটিসে নামবে। এমনটা তো নাও হতে পারে, ওয়েদার, খাওয়া দাওয়া কোনোভাবে সমস্যা হওয়া হতেই পারে। তো একটা প্রসেস, হয়তো সেটা 14 দিন লেগেছে বা 16 দিন লেগেছে, এই জন্য হয়তো ম্যাচ খেলানো হয়নি। ফিট হলে কি খেলানোর সুযোগটা ছিল? তা তো অবশ্যই ছিল। দেখেন, কোনো জায়গায় কোনো কোচিং স্টাফ বা কোনো দল চাইবে না তার ভালো প্লেয়ারটা না খেলুক। আমি এটা বিশ্বাস করি না যে ওকে কোনো কারণে খেলানো হয়নি, তা না। আমার মনে হয় ইনজুরি কনসার্ন ছিল। এখন আসি বাকিদের কথা। ঋষাদ তো বাংলাদেশের বড় একটা প্রসপেক্ট এবং ওর পারফরমেন্স দুর্দান্ত, ইন্টারন্যাশনালি সবাই বলছে। ভারতের লেজেন্ডরাও বলেছেন যে তাকে আসলে ভালোভাবে নার্চার করলে ভালো কিছু হবে। এবং তার বোলিংয়ের সবচেয়ে বড় স্ট্রেংথ, তার টার্ন করাতে পারেন পেসের উপর, আমরা দেখেছেন, যেটা কিনা রাশিদ খান করেন, যেটা আদিল রশিদ করতে পারেন, সেটা করছেন কিন্তু আমাদের ঋষাদ, এবং তার সেই সম্ভাবনা আছে। এখনই আমি খুব বেশি বলবো না যে লেজেন্ড হয়ে যাবেন, টাইমের ব্যাপার, বাট ভালো করেছেন, ভালো শুরু করেছেন। এবং ওয়ার্ল্ড কাপে পারফর্ম করা মানে হচ্ছে আপনার কনফিডেন্সটাকে অনেক বড় করে দেওয়া। তো সেই দিক থেকে তার মোমেন্টাম সমস্ত তার দিকে, এবং তাকে নিজেকে ঠিক রেখে পারফর্ম করতে হবে। আর জুনিয়র সাকিবের কথা বলছেন, সাকিবের আমি বোলারদের নিয়ে খুব বেশি আশাবাদী হই না, কারণে পেসারদের নিয়ে যে এদের ইনজুরি কনসার্ন অথবা এদেরকে রিড করে ফেলে। আপনি মুস্তাফিজের কথাই বলেন, মুস্তাফিজ যখন এদিকে বল করেছে খুব ভালো বল করেছেন, আবার ওয়েস্ট ইন্ডিজ ভালো বল করতে পারেননি। তো সেই ক্ষেত্রে তাকেও রিড করবে, তার এগ্রেশন, তার বোলিং, তার প্যাটার্ন রিড করবে, যেটা স্পিনারদেরও সুযোগ থাকে। কিন্তু স্পিনাররা হয়তো বা সেটা সবসময় রিড করাটা হয়তো ধরেন রাশিদ খানকে করা যায় না, আপনি ধরেন মুজিবকে করা যায়নি এখন পর্যন্ত। তো এইটা একটু সময় লাগে। তারপরে বলবো যে সাকিব ভালো করুক, এদেরকে যদি ঠিক মতো ইউজ করা যায়। আপনি কোথায় কাকে ইউজ করবেন ইম্পর্টেন্ট। তাসকিন, জুনিয়র সাকিব, আপনার হাতে থাকছে এখন মুস্তাফিজ, সাথে হচ্ছে হাসান মাহমুদ তো আছে ওখানে। তো এইগুলোকে কোথায় কোন জায়গায় খেলাবেন তার উপর ডিপেন্ড করবে তারা কতটা পারফরমেন্স করতে পারবে লং টাইম ধরে। ধন্যবাদ মাজল ভাইকে, ধন্যবাদ সবাইকে। স্পোর্টসম্যানের সাথেই থাকবেন।